স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি, এতে নেতৃত্ব দেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব। এরপর বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। এখন পর্যন্ত আপনার পর্যবেক্ষণ জানতে চাই, নেতাকর্মী যারা এসেছেন, রাজনৈতিক নেতাকর্মীরা, তাদের বক্তব্য আরও বিস্তারিত আপনি কি জানতে পেরেছেন, জানাবেন আমাদের। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যে বৈঠক সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং সবাই মোটামুটি বের হয়ে এসেছেন এবং সকলেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এই বৈঠকে একই সাথে সংস্কার কমিশনের যারা রয়েছেন তারা ছিলেন এবং সেই সাথে ছিলেন রাজনৈতিক দলগুলো, অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথেই এই সংস্কার কমিশনের যারা তারা কিন্তু উপস্থিত ছিলেন, তারা একসাথেই বৈঠকটি হয়েছে। শুরুতেই আসলে আমাদের সঙ্গে কথা বলেন জামাত নেতা, জামাতের সেক্রেটারি জেনারেল, এবং তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, এরপরে কথা বলেন জোনায়েদ সাকি, নাহিদ ইসলাম কথা বলেন তার দলের পক্ষ থেকে। আমি যদি আপনাকে একটু একটু করে বলি, সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নির্বাচন বিষয়ে আসলে জাতিসংঘের সাথে কোনো আলোচনা, এই বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা। তিনি জানাচ্ছেন যে এটি আসলে একদমই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ফলে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, সংস্কারের আগে হবে না পরে হবে, এই বিষয়গুলো আসলে আমাদের বিষয়, আমরা নিজেরা আলোচনা করেছি। নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন আমাদের সাথে। তিনি যেটি বলছেন যে সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচন আসলে কোনো কাজে আসবে না, যে কারণে তারা চেয়েছেন নির্বাচন আগে সংস্কার সম্পূর্ণ করে তারপরে নির্বাচন। জোনায়েদ সাকি বলেছেন একই ধরনের কথা, যে সংস্কার এবং নির্বাচনের একটি রোডম্যাপ, যদিও তিনি বলছেন যে আসলে জাতিসংঘের আসলে নির্বাচন নিয়ে তার সঙ্গে পুরোপুরি কথা বলার বিষয়টি নয়। বিষয়টি হচ্ছে যে এখানে ঐক্যমত্য কেমন হচ্ছে, সংস্কার কেমন হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা মূল পয়েন্ট ছিল। এবং তারা যেটি বলছেন যে আসলে এখানে জাতিসংঘের যেই একই সঙ্গে জুলাই আন্দোলনে জাতিসংঘের তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই বিষয়টি নিয়েও কথা হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন যে তার পক্ষ থেকে আসলে ধন্যবাদ জানানো হয়েছে, তাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে যে বাংলাদেশের এই গণঅভ্যুত্থানে যে গণহত্যা ঘটেছে সেটির একটি রিপোর্ট জাতিসংঘ দিয়েছে, সেই বিষয়টি নাহিদ ইসলাম জানিয়েছেন। তবে ঐক্যমত্য আসলে একেবারে। আপনার কাছে একটি বিষয় জানতে চাই, যেসব রাজনৈতিক নেতারা এসেছেন তাদের সাথে আসলে বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের সেরকম কোনো আলাপ হয়নি, সেই বক্তব্য সেখানে উঠে আসেনি, কিন্তু সংস্কার কমিশনের যারা প্রধান কিংবা হচ্ছে বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ জাতিসংঘ মহাসচিবের সাথে দেখা করেছেন, সুস্পষ্ট কোন ইস্যুতে তারা কথা বলেছেন? না, নির্বাচন নিয়ে কথা হয়নি তা কিন্তু নয় রেদওয়ান। আমি তো আপনাকে জানালাম যে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু নির্বাচন কবে হবে বা ঐক্যমত্য হবে, সংস্কারের আগে হবে না পরে হবে, এই বিষয়গুলো অভ্যন্তরীণ বিষয় বলে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে এটি জানানো হয়েছে। নির্বাচন সবার আলোচনাতেই কিন্তু নির্বাচন প্রসঙ্গটি ছিল, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি তা নয়। এবং একই সঙ্গে দেখেন যেটি নাহিদ ইসলাম যেটি বলেছেন যে সংস্কার ছাড়া নির্বাচন কোনো কাজে আসবে না, সেই সংস্কার করার পরে নির্বাচনের কথা বলেছেন। অর্থাৎ নির্বাচনের প্রসঙ্গটি এসেছে এবং যেহেতু সংস্কার কমিশনের প্রধানরা এখানে ছিলেন, ফলে নির্বাচন বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে। রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরেছেন একজন, এবং জামাত নেতারাও বলেছেন যে এই
রোহিঙ্গা ইস্যুটি কিভাবে সমাধান করা যায় সেই প্রসঙ্গটি এসেছে। অর্থাৎ নির্বাচন নিয়ে সরাসরি এখানে জাতিসংঘের কিছু করার নেই এই মুহূর্তে, কারণ এখনো এখানে সংস্কার চলছে, কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এই ছিল আপাতত। আমি হয়তো পরবর্তীতে আপনাকে আরো পরিষ্কারভাবে যখন তাদের বক্তব্যগুলো শোনাবো তখন হয়তো আরো পরিষ্কারভাবে আমাদের দর্শকরা বুঝতে পারবেন। আমরা অপেক্ষা করছি যে ঐক্যমত্য কমিশনের কারোর সঙ্গে আমরা কথা বলতে পারি কিনা, তাদের যদি কেউ আসেন তাহলে তাদের বক্তব্য আমরা শুনতে চাই বা নিতে চাই। অর্থাৎ এই বৈঠকে নির্বাচন প্রসঙ্গ এসেছে, রোহিঙ্গা প্রসঙ্গ এসেছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন। নিজেদের দেশের অভ্যন্তরীণ বিষয় আসলে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে, সেই বিষয়টি আপনার বক্তব্যে সুস্পষ্ট উঠে এসেছে। নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আরো তথ্য জেনে নিতে চাই। ইশরাত জাহান উর্মি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে জাতিসংঘ সন্তুষ্ট, জানালেন বাংলাদেশে সফরে থাকা বিশ্ব সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করে কর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। গুতেরেস বলেন, বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পাশে থাকবে জাতিসংঘ। 4 দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিন জাতিসংঘ মহাসচিব শনিবারের সকাল শুরু হয় গুলশানে সংস্থাটির কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে। সেখানে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন তিনি। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পাশে থাকবে জাতিসংঘ। Is your absolutely outstanding hospitality that I witnessed yesterday. বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে আমরা সন্তুষ্ট। বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পাশে থাকবে জাতিসংঘ। Democracy, of human rights, of inclusion, that is exactly what we would like to see everywhere in the world. গুলশানের আয়োজন শেষে জাতিসংঘ মহাসচিব যান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে ম্যারাথন বৈঠকের পর বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া ঠেকাতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের ডেটাবেজ ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। ইউএনএইচসিআর ছাড়া বাংলাদেশে রোহিঙ্গাদের আর কোনো পূর্ণাঙ্গ ডেটাবেজ নেই। এতে রোহিঙ্গাদের আঙুলের ছাপ দিয়েই তাদের শনাক্ত করা যাবে। আগামী সোমবার ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসতে পারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগ অনেক দিনের। এমনকি নির্বাচনী বৈতরণী পার হতেও স্থানীয় অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ রয়েছে। এখনও প্রায়ই রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার খবর আসে গণমাধ্যমে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা 12 লাখের বেশি। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের ভোটার বানানোর কার্যক্রম ঠেকানোই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। বিষয়টির স্থায়ী সমাধানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর এর শরণাপন্ন হয়েছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা উভয়ই পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করি যে আপনারা ইউএনএইচসিআরকে একটু অনুরোধ করেন যাতে এই ডাটাবেসটা আমাদেরকে তারা ব্যবহার করার সুযোগ দেয়, যাতে করে রোহিঙ্গারা যেন আমাদের এখানে ঢুকে পড়তে না পারে, আমরা সেই প্রোটেকশনটা নিতে পারি, সেই ব্যবস্থা করতে পারি। রোহিঙ্গারা এদেশে পালিয়ে আসার সময় আঙ্গুলের ছাপসহ একটি ডাটাবেজ তৈরি করেছিল ইউএনএইচসিআর। এটাকেই কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। রোহিঙ্গাদের যে একটা ডাটাবেজ করা হয়েছে ইউএনএইচসিআর এর পক্ষ থেকে, এই ডাটাবেজটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। না থাকার কারণে আমরা কোনো রোহিঙ্গা বায়োমেট্রিক দিয়ে ঢুকে পড়ছে কিনা এটা ওই সফটওয়্যার দিয়ে আমরা চেক করতে পারছি না। আগামী সোমবার ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আমরা তো প্রতিনিয়তই যেহেতু ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বুঝতে পারি না, কারণ কক্সবাজারে অনেক লোকের ল্যাঙ্গুয়েজ আর রোহিঙ্গাদের ল্যাঙ্গুয়েজ তো অলমোস্ট সেম। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্ররা যে দল গঠন করেছে সেই দলের নেতাদের বক্তব্যে ১/১১ ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণায় জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, ভোটের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষ করে নির্বাচনী অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। নির্বাচন দিতে দেরি হলে এই সরকার সমর্থন হারাবে বলেও মন্তব্য করেন তিনি।
যখন জাতি যখন ঐক্যবদ্ধভাবে এই নোবেল বিজয়ীকে সরকারে বসিয়ে দিয়ে একটি নির্বাচনে প্রতীক্ষা করছিলেন, তখনই মঈন ফখরুদ্দিনের মতো আরেকটা ষড়যন্ত্র মনে শুরু হওয়ার পথে। মাগুরার শ্রীপুরে শিশু আসিয়ার কবর জিয়ারত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে 10:30টায় শ্রীপুরের সোনাকুণ্ডি কবরস্থান জিয়ারত করেন তিনি। পরে আসিয়ার পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান। এ সময় তিনি শিশু আসিয়ার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। এ সময় জামায়াতের আমির বলেন, 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তা না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এরপর সোনাকুণ্ডি স্কুল মাঠে বক্তৃতা করেন তিনি। আসিয়ার কবর জিয়ারত করতে, তার মা বাপকে সহানুভূতি জানাতে, এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন। এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি এটাও আমরা দেখতে চাই। গণপরিবহনে নারীদের সুরক্ষায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার চালু করল হেল্প নামের নতুন একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নারীরা গণপরিবহনে যে কোনো যৌন হয়রানির ঘটনা রিপোর্ট করা ও জরুরি সহায়তা পেতে পারবেন। সকালে ফার্মগেটে এই অ্যাপের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি বলেন, হেল্প অ্যাপে নারীর সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে সাথে সাথে এফআইআর হিসেবে গণ্য হবে। একই সঙ্গে তিনি বলেন, নারী নির্যাতনের যেসব ঘটনা মিডিয়াতে আসে মূল সংখ্যা তার থেকে অনেক বেশি। একই সঙ্গে রাজধানীতে চলাচল করা বাসগুলোতে প্রচুর যৌন হেনস্থার ঘটনা ঘটে বলেও জানান তিনি। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে এই সেবাটি বসিলা থেকে সায়দাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। যে অ্যাপস ব্যবহার করা হচ্ছে, এই অ্যাপসের মাধ্যমে নিকটস্থ 1 কিলোমিটারের ভিতরে যদি আমার থানাগুলোর যে কোনো জায়গায় রিপোর্ট হয়, তাহলে দিস ইজ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন, সুশাসনের জন্য নাগরিক সুজন ও মহিলা পরিষদ এবং সাধারণ ছাত্র জনতা। সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। এতে গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, গণঅভ্যুত্থানের পর খুন, ডাকাতি, ধর্ষণ, মব জাস্টিস বেড়ে গেছে। এসব বন্ধ করার দাবি জানিয়ে তারা বলেন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বলেন, নারীর স্বাধীনতা না থাকলে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়। রাঙামাটিতে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন ও মহিলা পরিষদ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা সবাইকে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে হয় মানববন্ধন। এতে বক্তারা বলেন, বিচার না হওয়ায় সারা দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আইন সংশোধন করে সরকারকে দ্রুত আইনের মাধ্যমে ধর্ষক ও নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ভোক্তার অধিকার সংরক্ষণে 2009 সালে আইন প্রণয়ন হলেও এর সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। আইনি সীমাবদ্ধতার কারণে সুরাহা হচ্ছে না অনেক অপরাধেরও। এই অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে সময় সাপেক্ষ হলেও নিষ্পত্তির প্রতিশ্রুতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আর ক্যাবের দাবি, যে সর্ষে ভূত তাড়াবে তাতেই বাসভূতের। এমন পরিস্থিতিতে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। যেমন তেল বলেন, এটা বলেন, সেটা বলেন, সব কিছুতে দেখবেন ভেজাল, না হয় একটু কম, না হয় একটু এর মধ্যে একটা 2 নম্বর একটা কিছু আছে। কোহিনুর হক বাজার করতে এসে এভাবেই ক্ষোভ জানালেন তিনি। শুধু ওজন কিংবা পরিমাপে কম দেয়া নয়, অসৎ ব্যবসায়ীর চক্করে প্রতিনিয়তই ঠকছেন তার মতো ক্রেতারা। কখনো দাম দিয়ে কিনছেন মানহীন পণ্য, কখনো বা নতুন মোড়কে মেয়াদ উত্তীর্ণ ভেজাল খাবার। তরমুজ তো কেজি হিসাবে বেচার কথা না, কারণ তরমুজ তো আনে পিস হিসাবে। সে পিস হিসাবে 150 টাকা আনলে সে এখানে 400 টাকা করে বেচে। বাচ্চাদের জন্য 2 বক্স চকলেট কিনে বাসায় নিয়ে আসি। রাত 12টার সময়টা যখন খুলি দেখি যে প্রচুর বিশ্রী গন্ধ, ফাঙ্গাস পড়ে গেছে। তো ওনাদের আমি জানানোর চেষ্টা করি, কিন্তু ওনারা তো কলটা রিসিভই করেন না। পরে আমি ভোক্তা অধিকারকে জানাই। ব্যবসায়ীদের এমন অপকর্মের অভিযোগ হরহামেশাই পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে ই-কমার্স, স্বাস্থ্যসেবা, বাড়ি ভাড়ার মতো খাতে প্রতারিত হলেও ভোক্তার নেই প্রতিকারের পথ।
আমার ইভিলিতে আসলে অর্ডার করা ছিল 2021 সালে। আমার অলমোস্ট অনেকগুলো টাকা 4 বছর ধরে ওদের কাছে আছে। এটা যে আমি পাবো কি পাবো না এটার এখন পর্যন্ত কোনো ঠিক ঠিকানা নাই এবং এটার ব্যাপারে কোনো আপডেটও নাই। সংস্থাটির তথ্য মতে গেল বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ৬৯,৮৩২টি। এর মধ্যে শুধু ই কমার্স খাতেই অভিযোগ অর্ধ লাখের কাছাকাছি, আর সাধারণ অভিযোগ প্রায় 22,500। এসব অভিযোগের মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৯,৭১১টির, প্রক্রিয়াধীন আছে ২,৮১৪টি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হয়। যদিও আমাদের দায়িত্ব হলো প্রশাসনিক, কিন্তু প্রক্রিয়াটা হলো অনেকটা বিচারিক, এটা আধা বিচারিক বলবো, কোয়াসি জুডিশিয়াল। সেখানে একজন ব্যক্তি অভিযোগ দিলেই সাথে সাথেই আপনার নিষ্পত্তি করা সম্ভব না। আমাদের এখতিয়ারের মধ্যে জরিমানার বাইরে যাওয়ার উপায় নেই। ভোক্তা অধিকার সংরক্ষণে আইনের বাস্তবায়ন একেবারে নেই বলেই মনে করে ক্যাব। ভোক্তা অধিদপ্তরে যে আজকে যে বাণিজ্য উপদেষ্টা, উনি একটা শিল্পগোষ্ঠী এবং যারা বাজারে সিন্ডিকেট করে এদের মধ্যে উনিও একজন। এই সরকারও এই যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেই ধরনের ব্যবস্থা নেয়নি। আইনের বাস্তবায়ন এই সরকারও করতেছে না। ক্ষেত্র বিশেষে এসব প্রতারণায় সরকার সহায়তা করছে বলেও দাবি করেন তিনি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। 2.5 ঘন্টার মধ্যে শেষ পশ্চিমাঞ্চলের 25শে মার্চের ট্রেনের 14,500 অগ্রিম টিকিট। অনলাইনে একাধিকবার চেষ্টার পরও দ্রুত শেষ হয়ে যাওয়ায় হতাশ অনেকেই। সবচেয়ে বেশি অসহায় হাতে স্মার্টফোন না থাকা মানুষগুলো। টিকিট কালোবাজারি রোধে কঠোর অবস্থানের কথা বললেও অভিযোগ রয়েছে খোদ রেল কর্তৃপক্ষের বিরুদ্ধেই। ঘরে বসেই ঈদের ট্রেনের টিকিট করা যায় ঠিকই, কিন্তু তা হাতের মুঠোয় আনা দুঃসাধ্য বটে। ঈদের ছুটিতে ভাবছেন বাড়ি যাবেন, কিন্তু কপালে মেলেনি কাঙ্ক্ষিত টিকিট। অনলাইনে একাধিকবার চেষ্টা করার পরেও কয়েক মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যাওয়ায় হতাশার গল্প যাত্রীদের মুখে। অনলাইনে আমি কালকে অনেক ট্রাই করলাম, কিন্তু ঢুকতে পারছিলাম না। অনলাইনে ঢুকছি কিন্তু পাওয়া যায় না, তো এর আগে অনেক চেষ্টা করছি। আজ দেয়া হচ্ছে 25 মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। বাসায় চেষ্টার পর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে এসে ফোনে অ্যাপসের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ভাগ্যে মিলছে না টিকিট। চেষ্টা করছিলাম 25 তারিখ রাতে পঞ্চগড় ট্রেনের, কিন্তু সকালে আমি অ্যাপসে ঢোকার পর কোনো ট্রেনের টিকিট দেখিনি, সবগুলো শূন্য। সব থেকে অসহায় সেই মানুষগুলোই যারা স্মার্টফোন ব্যবহার সম্পর্কে ধারণাই নেই। নিরুপায় হয়েই কাউন্টার থেকে কাউন্টারে ঘুরে বেড়াচ্ছেন টিকিটের জন্য। আমার এত অ্যাপস নাই, আমার এই যে বাটন সেট, আমি অ্যাপসের সম্পর্কে তো আমি জানিই না। আমি অনলাইন বিষয়ে আমি কি জানি, আমি কোন জায়গায় অনলাইনে টিকিট বিক্রি করে এটাও আমি জানি না। আমরা যারা না বুঝি তাদের জন্য খুব সমস্যা। প্রতি বছর টিকিটের জন্য এমন হাহাকার এবং ভোগান্তি কিছুতেই মেনে নিতে পারছেন না যাত্রীরা। কিছু কালোবাজারির সঙ্গে জড়িত রেল কর্তৃপক্ষরাই এমন অভিযোগও করেছেন অনেকে। হাওড় এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ওই দুইটার টিকিট মূলত ওইটা গার্ডেরা কাইটে ফেলা। আবার এই টিকিটের জন্য আমি ফোন করি, তখন গার্ডদের কাছে পাওয়া যাবে। দেখে একটা সিন্ডিকেট করে এরা মানে দেখা গেছে যে অনেক আগে এরা বুকিং দেয় করে রেখে দেয়। নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি ফিরতে পারবেন বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। একজন যদি 4টা টিকিট ক্রয় করে নিজে একটা টিকিট ভ্রমণ করে বাকি 3টা টিকিট বিক্রি করার চেষ্টা করে, সেই কালোবাজারিটা যদি ধরা হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেকিংয়ের ব্যবস্থা রাখছি। এদিকে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অগ্রিম টিকিট ক্রয় করে ঘরে ফিরছেন সড়ক পথের যাত্রীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ 6 মাস থেকে 5 বছর বয়সী 2.25 কোটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তবে অসুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। বরিশালে 3,69,590 শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে জেলার 10 উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 1,47,930 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে চুয়াডাঙ্গায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। খুলনায় নগরীর 31টি ওয়ার্ডকে 4টি জোনে বিভক্ত করে মোট 630টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সিলেট মহানগরে এবছর 368টি কেন্দ্রে মোট 78,241 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়া বরিশাল, গাইবান্ধা, ঝিনাইদহ, রাঙামাটি সহ সারা দেশে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, আর 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রাজধানীর ইফতার বাজারের খবরাখবর জানাতে
রাজধানীর শান্তিনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, শান্তিনগরে ইফতার আয়োজন কেমন দেখছেন, জানাবেন আমাদের। রাজওয়ান, আপনাকে ধন্যবাদ। আসলে রমজান আসলে যতই সামনে ঈদ ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে রাজধানীমুখী যে সাধারণ মানুষ আছে রোজাদারা, তারা কিন্তু আসলে ভোজন রসিক যে খাবারগুলো আছে, মুখরোচক যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু তারা কেনাকাটা করতে কিন্তু রাজধানীর শান্তিনগর সহ এর আশপাশের যে ইফতার দোকানগুলো আছে সেই দোকানগুলোতে তারা কিন্তু ভিড় করছে। তো আমি যে শান্তিনগর যেখানে আছে আসলে সেই দোকানটিতে স্পেশাল বলতে জালি কাবাব এবং কালো গরুর ভুনা এবং নান রুটি, গ্রিল, শামি কাবাব, চিকেন, শিক কাবাব, বটি কাবাব, আর বিশেষ করে আসলে রমজানের যে আসলে সোলাটা রয়েছে সেই সোলা এবং হালিম সহ এই ধরনের সবচেয়ে বেশি এবার কেনাকাটা করছি। তো আমি যদি একটু একজন দোকানের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আসলে জানার চেষ্টা করব আপনার এখানে এই বছর কত ধরনের ইফতারের আয়োজন করা হয়েছে? এবছর আমাদের এখানে প্রায় 10 থেকে 12 ধরনের ইফতারের আয়োজন করা হয়েছে। আচ্ছা, দামটা কেমন পড়ে এবার? এবছর মোটামুটি আগের মতোই দাম, এত বেশি দাম বাড়ে নাই। ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? ক্রেতাদের উপস্থিতি আগের বছর তুলনায় কম, খুবই কম। আর আসলে কারণটা কি? কারণটা আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না। মানুষ এখন মনে হচ্ছে ধরেন আগের মতো রমজানটাকে এরকম ভাবে উপভোগ করতেছে না। ইফতার যে রেদওয়ান, আসলে আপনি যেমনটি শুনছিলেন যে তাদের কাছে ক্রেতার সমাগম খুবই কম, যেহেতু আসলে রমজান হয়তো আরও সামনে বাড়ার আশা করছে, তারা হয়তো আরও পুরোদমে কিছু বেচাকেনা করতে পারবেন। তো শান্তিনগর ইফতার এইখান থেকে আমার ছিল এইখানকার এই অবস্থা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী বগুড়া পরিবারের আয়োজনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপির সাবেক এমপি শাম্মী আখতার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল লতিফ, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ আরও অনেকেই। এ সময় নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের দেয়া দেশ সংস্কারের 31 দফা সবার মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। তারেক রহমান বিদেশে থেকে যে আন্দোলনের ডাক দিয়েছেন তার ফলশ্রুতিতে আন্দোলন সফল হয়েছে এবং ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেছে বলেও জানান তারা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।